আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদনের নির্দেশ, কড়া নিরাপত্তায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির। বেগম খালেদা জিয়াকে দীর্ঘ বিমান যাত্রায় উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড, শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। বিএনপি ধর্মের নামে রাজনীতি সমর্থন করে না বলে মন্তব্য, নির্বাচনের সময় যারা তসবিহ হাতে ঘোরে তারাই ধর্ম ব্যবসা করে বলছে জামাত। সোয়া কোটি টাকা নিয়েও মাদারীপুরের 3 যুবককে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন, মূল দালালরা পলাতক। এবং কুড়িগ্রামের অষ্টমীর চরের প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের কম্বল বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা চরাঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সহ 16 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেছেন, পলাতক ওবায়দুল কাদের সহ অন্য আসামিদের বিরুদ্ধে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। সকালে বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় আসামিদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী ও বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। ফরমাল চার্জ দাখিল হয়েছে জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জুনাইদ আহমেদ পলক। তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে, সেই কারণে এই মিসেলেনিয়াস কেস এইটার দায় থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আদালত বলেছেন লিখিতভাবে বলার জন্য, তাহলে এই মিসেলেনিয়াস কেস থেকে তাদেরকে মুক্ত করা হবে, কিন্তু তাদের বিরুদ্ধে যে ট্রায়ালটা চলমান আছে সেখানে তারা বিচারের মুখোমুখি হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার শারীরিক পরিস্থিতি ও চিকিৎসার বিষয়ে সবশেষ তথ্য জানতে যাচ্ছি পরাগ আজিমের কাছে। তিনি এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন। পরাগ, খালেদা জিয়ার সার্বিক অবস্থা, এখন শারীরিক কন্ডিশন সবকিছু মিলিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ সামির। আমরা সকাল থেকেই আছি, আসলে সকাল 7:30 থেকে আছি এবং এখন পর্যন্ত আসলে এই বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের কোনো চিকিৎসক কিন্তু আমাদেরকে কোনো আপডেট আসলে এখন পর্যন্ত জানাননি। আমরা যেহেতু বাইরে অবস্থান করতে হয়, সাধারণত মাঝে মধ্যে তারা বাইরে এসে হয়তো বিএনপি চেয়ারপারসনের যিনি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন অথবা অন্য কেউ এসে আপডেট জানান। তো আজকে এখন পর্যন্ত এরকম কেউ জানাননি, তবে আমরা জানতে পেরেছি ওনার অবস্থা আসলে আগের মতোই আছে, অর্থাৎ অপরিবর্তিত আছে। মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে ওনাকে রেখেছেন। ওনার যেহেতু বেশ কিছু জটিলতা আছে, তবে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে একটু আপডেট আছে। সেটি হচ্ছে সকাল থেকে আমরা শুনতে পেয়েছি যে
কাতার আমিরের যে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি, যেটি জার্মান কোম্পানি, সেটি জর্জিয়া থেকে আগামীকাল সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং আগামীকাল সেটি আবার রওনা দিয়ে যাওয়ার কথা, অর্থাৎ ঢাকা ছাড়ার কথা। এরকমটি কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের যে অ্যাপ্রুভাল সেটিতে লেখা আছে, অর্থাৎ কালকে সকালে আসবে এবং পরের দিন চলে যাবে। তবে এর মধ্যে কথা রয়েছে, সেটি হচ্ছে যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পুরোপুরি আসলে শারীরিকভাবে উনি সক্ষম থাকেন এই এয়ারক্রাফটে ভ্রমণ করার জন্য, এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করার জন্য, ওনার শারীরিক অবস্থা পুরোপুরি ফিট থাকে, সেক্ষেত্রেই ওনার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ যদি পাওয়া যায়, যদি তাদের অ্যাপ্রুভাল পাওয়া যায়, তাহলেই কিন্তু তাকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দেবেন চিকিৎসকরা। আর সেটি যদি না হয় তাহলে হয়তো আরও বিলম্ব হতে পারে। সেটি আসলে জানা যাবে, ওনার মেডিকেল বোর্ড আসলে কি সিদ্ধান্ত দেবেন সেটি আসলে আমরা জানার জন্য চেষ্টা করব এবং মেডিকেল বোর্ড যখন আমাদেরকে জানাবেন তখন আসলে আমরা জানতে পারবো যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা আসলে ওনার শারীরিক অবস্থা শেষ পর্যন্ত কেমন আছে এবং বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারটি আসলে কতটুকু এগোলো। সামির। পরাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। যারা ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বহু রক্তের বিনিময়ে গণতন্ত্রের পথ তৈরি হয়েছে, দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে তিনি আরও বলেন, বিএনপি ধর্মের নামে রাজনীতি সমর্থন করে না। জাকি আক্তারের রিপোর্ট। জ্ঞান, মেধা ও প্রযুক্তির ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ে সপ্তাহ জুড়ে কর্মশালা আয়োজনের সভাপতি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্বিতীয় দিন ছিল ছাত্রদলের কর্মসূচি। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের নামে জামাত মানুষের সাথে প্রতারণা করছে। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। এই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। রাজধানীতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় নির্বাচনী প্রচারে এই মুহূর্তে উচ্ছ্বাস নেই। যখন যেখানে যাই প্রথমেই বেগম খালেদার জন্য দোয়া হয়, আমাকে আর বলতে হয় না। আগে বলতে হতো একটু খালেদার জন্য দোয়া করেন, এখন আর বলতে হয় না, ও নিজেই করে। এটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের সামনে বিএনপির ইতিহাস, আদর্শ ও পরিকল্পনা তুলে ধরতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো কারণে ফেব্রুয়ারি থেকে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে 8 দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, জামাত ধর্ম নিয়ে ব্যবসা করে না, যারা নির্বাচনের সময় এলে তসবিহ হাতে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। প্রশ্নের উত্তরে জামাতের আমির বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে শঙ্কা রয়েছে। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আর আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইম লাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন।
এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই-এর ক্যামেরা। আজ জানবো নির্বাচনকে ঘিরে মাদারীপুরের ভোটারদের কথা। নির্বাচনে আমরা একজন সৎযোগ্য নিষ্ঠাবান ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে চাই, তার মাধ্যমে মাদারীপুরের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, মঙ্গলজনক কাজ করবে। আমরা চাই যে নির্বাচন হইয়া যে ভালো কাজ করবে, জনগণের দিকে তাকাইবে, জনগণের ভালো মন্দর দিকে তাকাইবে, সেই তাকেই আমরা নির্বাচিত চাই। বিগত দিনে এই রাজনীতি আমরা চাই না। আমরা ডিজিটাল বাংলাদেশে নতুন দিনের নতুন একটা রাজনৈতিক সুষ্ঠু সরকার চাই, যেখানে একজন সৎ, যোগ্য, নিরপেক্ষ লোক আমাদের প্রার্থী হবে। আমরা এটাই প্রত্যাশা করি। পাতানো যে নির্বাচনটা হয়েছে এর আগে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে, আমরা চাই এই আগামী 26-এর যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা প্রার্থী এমন চাই যে দেশের উন্নয়নে কাজ করবে এবং জনগণের কথা ভাববে, এমন প্রার্থী আমরা চাই। যে নির্বাচনী ব্যবস্থায় দুর্নীতিবাজ লোকরা ধর্মীয় পরিবর্তে সমাজের সৎ, যোগ্য এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে, এরকম প্রার্থী হওয়ার সুযোগ থাকবে এবং নির্বাচনে বিজয়ী হওয়ার পরিবেশ থাকবে। আসলে আমরা ভাই একটা সৎ এবং যোগ্য লোক চাই, এটা সবসময় একটা বলার কাজ বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু সৎ যোগ্য লোক আমরা পাই না, পাইও নি, এ পর্যন্ত কখনো পাই নাই, এখনো সেটাই কামনা করি। নির্বাচনে আইনশৃঙ্খলা প্রস্তুতি খুব ভালো উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জানুয়ারির মধ্যে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ শেষ হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সচিবালয়ে তিনি বলেন, নির্বাচন উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব কিছু করা হচ্ছে। প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রচারে সবাই মাঠে আছে, জাতীয় পার্টি নিজেদের মধ্যেই সমস্যা আছে বলেও মন্তব্য করেন তিনি। এবারে অন্যান্য সংবাদ। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তবে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতা হিসেবে আদালতের প্রতি সম্মান রাখার যে দায়িত্ব আছে তা স্মরণ করিয়ে দেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। তিনি বলেন, এ আইনে যখনই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হবে তখনই বিচার করা যাবে, তাই এ নিয়ে না বুঝে কথা বললে সমাজে ভুল বার্তা যাবে। সোমবার সকালে বিএনপির সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতে হাজির হন ফজলুর রহমান। এর আগে তলবের আদেশের পর ট্রাইব্যুনালের নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন ফজলুর রহমান। একটি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জন্য ফজলুর রহমানকে তলব করা হয়েছিল। তাকে 8ই ডিসেম্বর একাডেমিক ও বার কাউন্সিল সনদসহ আদালতে হাজির হতে বলা হয়েছিল। আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন, তার অ্যাপোলজি চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত শুধু মন্তব্য করেছেন যে এই আদালত যেহেতু আইনের দ্বারা পরিচালিত, একজন আইনজীবী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, সিনিয়র পলিটিশিয়ান হিসাবে আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন, এবং পলিটিশিয়ানরা যদি সতর্কভাবে কথা না বলেন তাহলে এই রাষ্ট্র কোনোভাবে ফাংশন করতে পারে না। এই ধরনের কমেন্ট উনি করেছেন। ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন এবং কন্টেম্পটের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন। 1,20,00,000 টাকা নিলেও মাদারীপুরের শিবচরে 3 যুবককে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে রেখেছে দালাল চক্র। নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারগুলোর কাছে মুক্তিপণ চেয়েছে তারা। অভিযোগ পেয়ে পুলিশ 2 নারী সহযোগীকে আটক করলেও মূল দালালরা এখনও পলাতক। লিবিয়ার আটক থাকা যুবকদের দ্রুত উদ্ধার চাইছে পরিবার। রাহাত হোসাইনের রিপোর্ট। মাদারীপুরের শিবচরে বাঁশকান্দি ইউনিয়নের চরশেখপুর নাওরা গ্রামের কলেজ পড়ুয়া আলমাস খান, সবুজ তফাদার এবং সজীব ফরাজি লিবিয়া হয়ে ইতালি যেতে স্থানীয় নূরে আলম ও সেলিম হাওলাদারের সঙ্গে চুক্তি করেন। 2024-এর 5ই অক্টোবর লিবিয়ার উদ্দেশ্যে রওনা হন আলমাস, সবুজ ও সজীব।
পৌঁছানোর পর দালাল চক্র বাড়তি অর্থ দাবি করলে পরিবারগুলো জমি বিক্রি ও ধার করে টাকা দেয়। সব মিলিয়ে মোট 1,20 লাখ টাকা দেওয়ার পরও ওই 3 জনকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় থাকা দালাল আইনালের মাধ্যমে আরেক চক্রের কাছে বিক্রি করে দেয় দালালরা। 23শে নভেম্বর দালাল চক্র ওই যুবকদের উপর নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারগুলোর কাছে আরও 20 লাখ টাকা চায়। 20 লাখ 1 টাকা কমাইবে না। এ অবস্থায় পরিবারগুলো মামলা করলে দালাল নূরে আলমের স্ত্রী এবং সেলিমের স্ত্রীকে আটক করে পুলিশ। তোর কিনে আনছি টাকা দিবি 20 লাখ, এই টাকা না দিলে তোকে হাত কেটেলাম, পা কেটেলাম, তোকে মারিয়ে আলাম। আমার আটকে আমাকে বাবা পার কর আমার 20 লাখ করে দিবি পড়তে, আমি বাবা কত টাকা কোথায় পাবো? মাইরা ফেলাইতেছে, তাকে ছুরি ধইরা টাকা চাইতেছে। আমরা কোথা থেকে টাকা দিব? আমরা জমি খেত বেচে বিক্রি করে টাকা দিছি। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিমের পরিবার শিবচর থানায় একটি মামলা রুজু করে মানব পাচার আইন, সেই মামলাটিতে আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি, বাকি আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। লিবিয়ায় থাকা 3 যুবককে দ্রুত উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তাদের স্বজন এবং এলাকাবাসী। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই। কাগজে কলমে পৌষ না এলেও তীব্র শীতে স্থবিরতা নেমেছে উত্তরের জনপদে। শীতের সাথে পাল্লা দিয়ে বেড়েছে রোগ, শোক ও জনদুর্ভোগ। কুড়িগ্রামের সুবিধাবঞ্চিত প্রান্তিক জনপদ অষ্টমীর চরে স্বস্তি ও উষ্ণতার বার্তা দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগে সাধুবাদ জানানোর পাশাপাশি চরাঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। রাজধানীর মৃদু শীত নাগরিক জীবনে উৎসব আর উদযাপনের উপলক্ষ হলেও উত্তরের জনপদ কুড়িগ্রামের শীতে হাড়ে কাঁপন ধরায়। দিনপঞ্জিতে পৌষের আগমন এখনও বাকি থাকলেও ব্রহ্মপুত্র অধ্যুষিত চিলমারি ও প্রান্তিক চরাঞ্চলে তাপমাত্রা নামে 10 ডিগ্রির নিচে। নদী পেরিয়ে বিচ্ছিন্ন জনপদ অষ্টমীর চর। দারিদ্রতা, প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের কষাঘাতে জর্জরিত এখানকার জীবন জীবিকা। জেকে বসা শীতে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। সুবিধাবঞ্চিত জনপদে স্বস্তি ফেরাতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি কম্বল বিতরণ করা হয়েছে। এসে ওষুধ পানি দিছে, কম্বল দিছে, আমরা নিচে শান্তি হয়েছি, তারপরে আল্লাহ জানি শান্তি করে। কম্বল পাইছি, যার দিন আমরা খুশি হয়েছি, যে দিছে তার জন্য আল্লাহ আরো দিবার দেয়। দোয়া করি আপনারা আল্লাহ বাঁচা রাখুক। চরের মধ্যে ওষুধ পানির খুব পাওয়া জোগাড়, কম্বল টম্বল পাইছি, ওষুধ পাইছি, শীত বস্ত্র এবং ওষুধ পেয়েছি, এতে আমরা খুবই অত্যন্ত খুশি, খুবই সন্তুষ্ট হয়েছি। ওনারা জানি আরো আগামীবার দিতে পারে। ওষুধ পাইছি, কম্বল পাইছি, যারের পক্ষে একটু আরাম পাইছি, কম্বল পাইছি, ওষুধ পাইছি, এইটাই আমার খুশি। আর্থমানবতার সেবায় নিরলস প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই ধরনের কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে, তাহলে আমাদের এই প্রত্যন্ত চরের অধিবাসীরা কিছুটা হলে উপকৃত হবেন। এত দুর্গম যে আমাদের নৌকাপথে আসতেই 5.5 ঘন্টার মতো লেগেছে। এই চরবাসীর এই দুর্দশা দেখে নিজেদের কাছে আসলেই খারাপ লাগে। যদি আমাদের পাশাপাশি আরও কোনো সংস্থা এগিয়ে আসে তাহলে এই চরবাসীর জন্য বিশাল উপকার হবে। দেশের টেকসই উন্নয়নে প্রান্তিক জনপদে মৌলিক চাহিদা নিশ্চিতের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবারে বিজয়ের মাস ডিসেম্বর।
মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। পরে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্যগাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ৫ম পর্ব আজ। ঢাকা আক্রমণের পরিকল্পনা বাদ দেওয়ার পর মেজর শফিউল্লাহর বইয়ের ভাষ্য অনুযায়ী তিনি তার সদর দফতর তেলিয়াপাড়ায় স্থানান্তর করেন। পরে তার নামের আদ্যাক্ষর অনুসারে গঠিত হয় এসফোর্স। এসফোর্সের প্রবেশন এবং প্রশিক্ষণ চলমান অবস্থায় শফিউল্লাহ সিদ্ধান্ত নেন ধর্মগড় বিওপি আক্রমণের। হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত চেকপোস্টে ছিল পাকিস্তানিদের শক্তিশালী ঘাঁটি। প্রথম আক্রমণের পর এসফোর্স পিছু হটলেও পরবর্তীতে আবারও আক্রমণ চালানো হয়। ধর্মগড় আক্রমণের অভিজ্ঞতা থেকে প্রশিক্ষণে মনোযোগী হয়ে ১৯ নভেম্বর ভোরে ব্রাহ্মণবাড়িয়ার মুকুন্দপুরে অভিযান পরিচালনা করে এসফোর্স। পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকাররা মিলে ঘাঁটিটিকে প্রায় দুর্ভেদ্য করে তুলেছিল। এসফোর্সের আক্রমণে পরাস্ত পাকিস্তানি ও রাজাকারদের সাহায্য করতে সহায়তা পাঠানোর চেষ্টা চলে। হানাদারদের সে প্রচেষ্টাও ব্যর্থ করে দেয় এসফোর্স। সন্ধ্যা পর্যন্ত চলা যুদ্ধে হার মানতে বাধ্য হয় হানাদার আর রাজাকাররা, যার বিস্তারিত বর্ণনা রয়েছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ বইয়ে। ততদিনে বাঙালিদের বিজয়ের সুবাতাস বইছে চারিদিকে। পাকিস্তানিদের শক্তিশালী ঘাঁটি ছিল আখাউড়া। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১ ডিসেম্বর রাত ১টায় আখাউড়া আক্রমণ করে এসফোর্স। টানা চলতে থাকা যুদ্ধে ৫ ডিসেম্বর হার মানতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। আত্মসমর্পণ করে হানাদার ও রাজাকাররা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জামাত ইসলামী জানিয়েছে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই জামাতে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়নি বলে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছে জামাত। সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন জামাতের ৬ সদস্যের প্রতিনিধি দল। পরে দলের সেক্রেটারি জেনারেল বলেন, এই সপ্তাহের মধ্যে ইসি তফসিল দিতে চেয়েছে। বিভিন্ন কর্মসূচিতে একটি দলের হামলার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আফটার ডিক্লারেশন অফ শিডিউল ইলেকশন কমিশনের কাছে সব এখতিয়ার চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা, প্রয়োজনে রদবদল করা। এখন তো একটা প্রশাসনিক রদবদল হয়েছে। যদি এটাও আমরা উল্লেখ করেছি যে আমরা যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব। সীমান্তে সংঘাতের জেরে কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। সোমবার স্থানীয় সময় ভোরের দিকে এই হামলা চালানো হয়েছে। রয়্যাল থাই আর্মি জানিয়েছে, কম্বোডিয়ার সেনাদের গুলিতে তাদের এক সেনা নিহত এবং ৪ জন আহত হয়েছেন। প্রাণঘাতী সংঘর্ষের পর তারা কম্বোডিয়ার সাথে বিতর্কিত সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়েছে। কম্বোডিয়ার দাবি হামলাটি থাইল্যান্ডই চালিয়েছে এবং তারা পাল্টা আক্রমণ করেনি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে তীব্র সীমান্ত বিরোধ গত জুলাইয়ে ৫ দিনের যুদ্ধে রূপ নেয়। এতে কমপক্ষে ৪৮ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। মালয়েশিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তিও ভঙ্গুর অবস্থায় রয়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এবারে নিউট্রাল টাটা কৃষি সংবাদ। সময় মতো সরবরাহ না পাওয়ায় সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট দেখা দিয়েছে। এর ফলে চাষিদের সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, বাজারে কোনো সংকট নেই। এবারে প্রকৃতি সংবাদ। পানি কমার সাথে সাথে সুরমা নদীর তীব্র ভাঙনের কবলে সুনামগঞ্জের জামালগঞ্জ এলাকা। নদীর কমপক্ষে ৫০টি পয়েন্টে প্রায় ৮ কিলোমিটার জুড়ে চলছে ভাঙন। ঝুঁকিতে রয়েছে হাট বাজার, আবাসিক এলাকা ও ফসলি জমি। বালু সংকটে আটকে আছে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেওয়া প্রকল্পের কাজ। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার।
সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদনের নির্দেশ, কড়া নিরাপত্তায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির। বেগম খালেদা জিয়াকে দীর্ঘ বিমান যাত্রায় উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড, শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। বিএনপি ধর্মের নামে রাজনীতি সমর্থন করে না বলে মন্তব্য, নির্বাচনের সময় যারা তসবিহ হাতে ঘোরে তারাই ধর্ম ব্যবসা করছে বলছে জামাত। 1.25 কোটি টাকা নিয়েও মাদারীপুরে 3 যুবককে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন, মূল দালালরা পলাতক। এবং কুড়িগ্রামের অষ্টমীর চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের কম্বল বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চরাঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর তাগিদ। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।